রাজ্যের মুখ্যমন্ত্রী আর 2-3 মাস বাদে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। আরে যেটা খোলা আকাশের নিচে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিটা, তার জন্য দিল্লি পুলিশকে অন্তত যেতে হবে না ঘরে ঘরে। ওনার দলের যে নাম্বার 2, তার কি যোগ্যতা আছে পশ্চিমবঙ্গে বা রাজনীতিতে যে তিনি দলের নাম্বার 2 হয়ে গেলেন? ওনার দলেরই। ইয়াদি আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ দিদি, মুখ্যমন্ত্রী তিনি দিল্লি গেলেন এবং জ্ঞানেশ কুমারের সাথে দেখা করলেন এবং আমরা দেখলাম প্রতিবাদ করে কালো পোশাক পরে কালো চাদর গায়ে দিয়ে সবাই গেলেন এবং বেরিয়ে এলেন মিটিং করার পর। তারপর উনি বললেন যে আমাদের অপমান করেছে, আমাদের যা বলেছিলাম ঠিকভাবে উত্তর দেয়নি, আমাদের মানে সেই জন্যই নাকি ওনারা মিটিং বয়কট করে চলে এসেছে। কি বলবেন? দুটো কথা। প্রথম কথা, মান থাকলে তো অপমান হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি তো প্রায় 8 ঘন্টা ওখানে ছিলেন। তো 8 ঘন্টা কথা বলেননি, 8 ঘন্টা ভেতরে কি হয়েছে আমরা জানি না। নির্বাচন কমিশন অন্তত তাদের ভদ্রতা দেখিয়েছে, ভব্যতা দেখিয়েছে যে তারা এই কুটকচালি বা যেটাকে আমরা বলবো রাস্তার ঝগড়া, সেটাকে তারা সেই পর্যায়ে তারা নামেননি। ধন্যবাদ জানাবো। আমরা এর আগেও দেখেছিলাম, যিনি নিজেকে যুবরাজ বলে মানে বলেন, তার দলের লোকেরা বলেন, তিনিও বলেছিলেন যে আমি হাত নামিয়ে দিয়েছি, এ করিয়ে দিয়েছি। এবার তো উনি হাত নামিয়েছেন না, ওনাকে কানমোলা দিয়েছে, না উনি কাউকে কানমোলা দিয়েছে, আমরা জানি না। সুতরাং সত্যটা যখন জানি না, তখন আমরা এটা নিয়ে মন্তব্য করবো না। কিন্তু আমার একটা মজার বিষয় লাগছে শ্রেয়া, দেখুন আমি খুব খুব খুশি হয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী আর 2-3 মাস বাদে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। তিনি ছবি এঁকে, এপাং অপাং ঝপাং লিখে, আজগুবি টাজগুবি যা সব আঁচড় কেটে তিনি কোটি কোটি টাকা নাকি রোজগার হতো, তো সেটা তো বন্ধ হয়ে যাবে কিছুদিন বাদেই। উনি এই কালো শাল পরে পরবর্তীকালে কালো কোট পরার যে একটা অভ্যেস তৈরি করলেন, এইটা ভালো। কারণ এরপরে তো হয়তো ওকালতি করতে হবে। দেখুন, ওনার কোথায় কোন বারে এনরোল্ড আছেন আমি জানি না, আমার অনেক কিছুই না জানা থাকতে পারে, কিন্তু উনি একটা বিকল্প পেশা পেয়েছেন। দেখুন, এরপরে তো ভারতীয় জনতা পার্টি এলে এখানে তো তার বিরোধিতা করার মতো কিছু ইস্যু থাকবে না। কারণ চাকরি আমরা দেব, নারী নিরাপত্তা আমরা দেব, শিল্প আমরা আনবো, তো উনি বিরোধিতা করবেন কি করে? তাই ওনাকে ওকালতি করে ওনার দল চালাতে হবে। আগে তো উনি কবিতা লিখে এপাং ওপাং ঝবা আমরা সবাই ড্যাং ড্যাং লিখে দল চালাতেন। এখন উনি দল চালাতে হবে ওকালতি করে। তো ওনাকে আমি শুভনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে আমি এরকম নির্বাচন কমিশন দেখিনি। উনি ভীষণ উদ্ধত এবং জেনে শুনে দুর্ব্যবহার করেছে। দেখুন, আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এই মন্তব্যগুলো করেছেন, তার দুর্ব্যবহার। একটা কলেজ পড়ুয়া বাচ্চা মেয়ে, সেটা প্রশ্ন করেছিল, তাকে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। একজন কার্টুন এঁকেছিল, তার বিরুদ্ধে কেস, জেল, যা কিছু হয়েছিল। একজন সাধারণ কৃষক, মা মাটি মানুষের দরদি নেত্রী, তিনি একজন কৃষক বলেছিলেন যে সারের দাম বেশি কেন, শিলাদিত্য সম্ভবত তার নাম ছিল, তাকে পর্যন্ত জেলের ঘানি খাটিয়েছিলেন। তো এই দুর্ব্যবহার আমরা যা দেখে নিয়েছি, এরপরে ওনার কাছে কোনটা দুর্ব্যবহার লাগে আমাদের জানা নেই, প্রথম। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আমরা দেখি যে একজন সাধারণ সাংবাদিক যদি জিজ্ঞাসা করে যে মমতা ব্যানার্জি আপনার ওই যে আইপ্যাকের এখানে কেন এলেন, এই টাকা, আইপ্যাকের টাকা কি ঘুরপথে গোয়াতে ব্যবহৃত হয়েছিল, তার নামে কেস যায়, মামলা জারি হয়। সন্তু পান, কিশলয় মুখার্জি, এই 2জন সাংবাদিকের নামেই করা হয়েছে, তাদেরকে চিঠি পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে। এটা দুর্ব্যবহার না? এটা কি খুব সদ্ব্যবহার? আমার জানা নেই। তাই মাননীয় নির্বাচন কমিশন কিভাবে তারা কি বক্তব্য করেছেন, আসল ঘটনাটা হচ্ছে উনি বুঝে গেছেন যেভাবেই হোক এসআইআরটাকে রোখা যাচ্ছে না। যত রঙ্গ করুন, যতই কিছু করুন, এইবারে এসআইআরটা রোখা যাবে না। তাই উনি এগুলোতে এখন বলছেন। ভালো লাগছে, হারার আগে অজুহাত দেওয়াটা ভালো লক্ষণ। সেই সঙ্গে তিনি বলেন যে আমরা ন্যায় বিচার নিতে এসেছিলাম, দুঃখিত আমরা তো ন্যায় বিচারে পেলাম না, কিন্তু আপনি অবিচার করছেন, আপনি মিথ্যে বলছেন। উনি বড় মিথ্যেবাদী, সব মিথ্যের জঞ্জাল নির্বাচন। হ্যাঁ, অবলীলাক্রমে যিনি দিল্লিতে দাঁড়িয়ে বলেন যে দিল্লি পুলিশ বঙ্গভবনের ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালিয়েছে, সেটা কি তাহলে সত্য ভাষণ? আজকে তো দিল্লি পুলিশ একেবারে শটান জবাব দিয়েছে। তারা বলেছেন যে ভিআইপি মুভমেন্ট হচ্ছে, অন্য একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, পুলিশ ডেপুট করা, এটা সাধারণ প্রোটোকল। আর উনি বলে দিলেন যে সব এই বঙ্গভবনে নাকি ঘরে ঘরে সার্চ করা হয়েছে। আরে যেটা খোলা আকাশের নিচে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিটা, তার জন্য দিল্লি পুলিশকে অন্তত যেতে হবে না ঘরে ঘরে। আর আজকে তো আপনি যদি এতই সততার প্রতীক হন, দেখান সিসিটিভি ফুটেজ,
চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি দেখান যে দিল্লি পুলিশ কোথায় ঘরে ঘরে গিয়ে সার্চ করেছে। দিল্লি পুলিশ বলেছে আমরা প্রেমাইসেসে ঢুকিনি, বঙ্গভবনের যে চত্বর, ভেতরের চত্বর আমরা ঢুকিনি, আমরা বাইরে পুলিশ মোতায়েন করেছি, এত ভিআইপি, এত সাংসদ, এত হোমরা চোমরা এসছে। তা আবার না গেলেও বলতো যে দেখুন দিল্লি পুলিশ আমাদের নিরাপত্তা দিচ্ছে না, গেলেও দোষ না গেলেও দোষ। তাই আপনি আর মানে মিথ্যে ভাষণ নিয়ে লেকচার না দিলেই ভালো। উনি বলছেন যে অনেক কমিশন দেখেছে কিন্তু কেউ পার্টির জন্য তোতা পাখি হয়ে যায়নি। আমি জানি না উনি রাজীবা সিনহাকে মনে পড়ছে কিনা, আমি জানি না, হতে পারে। দেখুন ওনারও তো বয়স হচ্ছে, অনেক দিন ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন, অনেক দিন ধরে রাজনীতি করছেন, তো ওনার মনে নেই রাজীবা সিনহা এখানে এই রাজ্যে কিভাবে তোতাপাখি হয়ে কাজ করেছে। যার আন্ডারে পঞ্চায়েত ভোট হয়েছে, যার আন্ডারে কর্পোরেশন ভোট হয়েছে, যার আন্ডারে পৌরসভা ভোট হয়েছে, সেই রাজীবা সিনহাকে আমরা দেখেছি। এবং তিনি মাননীয় আদালতের কাছে যখন আদালত তাকে ধমক ধমক দিয়েছে তখন বলেছেন আমার ভুল হয়ে গেছে, আমরা দেখেছি। তাই উনি আসল কথাটা হচ্ছে উনি এখন নির্বাচন কমিশনকে দোষী ঠাউরাতে চাইছেন। আবার আমি বলবো, আপনার এই কথাগুলো বলার পরে, এই মন্তব্যগুলো করার পরে যদি নির্বাচন কমিশনের যারা এসছেন এখানে ডিউটি দিতে, রোল অবজারভার হন, মাইক্রো অবজারভার হন, যারা এসছেন, তাদের উপর আবার আক্রমণ হবে না তো? তাদের উপর আবার কোনো রকম তাদের গাড়ি ঘেরাও করে তাদের উপর আক্রমণ হবে না তো? কারণ এটা তো আমরা আগে দেখেছি, এই মডেলটা দেখেছি তো, উন্নয়নের এই মডেলও দেখে নিয়েছি। নির্বাচন কমিশনকে পর্যন্ত যে রাজ্য সরকার গণতান্ত্রিক ভাবে, যিনি নিজেকে বলেন আমি ফেডারেল স্ট্রাকচার বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের অন্যতম স্তম্ভকে এইভাবে আক্রমণ করা বারবার, কারণ আপনার জোহজুরি করে কাজ করছে না, কারণ আপনার যারা ভোটার, অর্থাৎ মৃত ভোটার, ট্রান্সফার ভোটার, শিফটেড ভোটার, তাদেরকে বা ডুপ্লিকেট ভোটার, তাদেরকে রাখছে না। মামার বাড়ির আবদার, যারা মারা গেছেন তাদেরকে রাখতে হবে, যারা এই দেশের নাগরিক নন, যারা ভিন দেশ থেকে এসছে তাদেরকে রাখতে হবে। আমরা নিজে কি পারবো, ধরুন যে কোনো দেশে, ধরুন ইটালিতে গিয়ে আমরা কি ভোট দিতে পারবো? পারবো না, ইটালি নাগরিকরাই পারবেন। সেরকমই তারা ইন্ডিয়ার ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন অন্য রাজ্য, অন্য দেশের যারা নাগরিক তারা আমার দেশে কেন ভোট দেবেন? তারা কেন আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন? মানে এই আবদার তো মামার বাড়ির আবদার ছাড়া আর কি বলা যায় আমি জানি না শ্রেয়া। অন্যদিকে দেখলাম যে এই যে জ্ঞানেশ কুমার তার পরিবারকে নিয়ে, তার মেয়েকে নিয়ে, জামাইকে নিয়ে যেভাবে আক্রমণ করলেন ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনি আচুরি ধর্ম পরের শেখাও। উনি আগে ওনার নিজের পরিবার খুব সুন্দর গ্লোরিফাইড বন্দ্যোপাধ্যায় পরিবার নিয়ে বলুন। ওনার ভ্রাতৃবধূ যিনি কাউন্সিলর, কলকাতা কর্পোরেশনের বড় চেয়ারম্যান আছেন, উনি নাকি সমাজ সেবা করে কত কোটি টাকা পেয়েছেন, কি করে পেয়েছেন আমি জানি না, বলুন। উনি বলুন ওনার দলের যে নাম্বার 2, তার কি যোগ্যতা আছে পশ্চিমবঙ্গে বা রাজনীতিতে যে তিনি দলের নাম্বার 2 হয়ে গেলেন? ওনার দলেরই কত সিনিয়র লোক ছিলেন, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে অজিত পাজা প্রয়াত, আমি এদের নাম করছি। বর্তমানে প্রচুর সিনিয়র নেতারা রয়েছেন, দেবাশিস কুমার থেকে শুরু করে অতীন ঘোষ রয়েছেন, অনেক বড় বড় নাম রয়েছে। তো তাদেরকে টেক্কা দিয়ে, সুব্রত বক্সী রয়েছেন সব থেকে বড় কথা, টেক্কা দিয়ে শুধুমাত্র আপনার ভাইপো হওয়ার সুবাদে যে দলে কি করে সেকেন্ড হয়ে যায় সেটা জানা নেই। আমার জানা নেই এই রাজ্যে কিভাবে ওই সোনালী বন্দ্যোপাধ্যায় যিনি, তিনি কোন যোগ্যতায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারেন। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, আমার জানা নেই বন্দ্যোপাধ্যায় পরিবারের কারা এত বড় মানে অ্যাথলিট যে তারা কেউ অলিম্পিক কমিটিতে, কেউ বক্সিং কমিটিতে, এই কমিটি সেই কমিটিতে বসে রয়েছে। তাই এই কথাগুলো বলবেন না, পরিবার নিয়ে কথা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সাজে না। সেই সঙ্গে তিনি বলেছেন যে আমি বলেছি যে আপনার হাল ধনকরের মতো হবে, আপনি বিজেপির কথায় কাজ করছেন। এটা উনি বরাবরই করে থাকেন। ওনার পছন্দ মতন কেউ কিছু না করলেই উনি তখন তাকে তার সঙ্গে দাগিয়ে দেন। দেখুন অন্যান্য রাজ্যেও তো ভোট হচ্ছে, আমি খুব লজিক্যালি বলছি, এই মাফ করবেন, এসআইআর হচ্ছে, সেখানে কিন্তু বিজেপি শাসিত রাজ্য যেরকম রয়েছে, অবিজেপি শাসিত রাজ্য রয়েছে, কেরল রয়েছে, তামিলনাড়ু রয়েছে, তাদের আপত্তি থাকতে পারে, এসআইআর নিয়ে তাদের আপত্তি থাকতে পারে, কিন্তু কোনো মুখ্যমন্ত্রী কেরল বা তামিলনাড়ুর তারা চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে, তারা চলে যাচ্ছেন নির্বাচন কমিশনে, তারা ওখানে একটা নাটক মঞ্চস্থ করছেন, রঙ্গ দেখাচ্ছেন। এই রঙ্গ তামাশা আপনি যেটা দেখাচ্ছেন, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের মাথাটা হিট হচ্ছে।
আপনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি ভুলে যান, আপনি ভাবেন তৃণমূলের মুখ্যমন্ত্রী, আপনি ভোট টু ভোট, আর এছাড়া আর কিচ্ছু আপনারা মানেন না, আর আপনার দলেরা নোট টু নোট, এছাড়া কিছু মানে না। সুতরাং এটা করে আপনি আমাদের ফেস লস করাচ্ছেন, আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য খুব খারাপ হচ্ছে। আর এই দাগানোর বিষয়টাতে আমার মনে হয় পশ্চিমবঙ্গই হাসছে, পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত হাসছে, তারা ভাবছে আর 2-3টে মাস পেরোলে আমাদের এই যে কি বলবো বিড়ম্বনা থেকে আমরা মুক্তি পাবো। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 वनधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।